কাজ, প্রেম, দেশ। লিখেছেন মহাজাতক। আমরা আজকে প্রথম চ্যাপ্টার পড়ব। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করায় প্রকৃত দেশপ্রেম। বলে রাখি, এটা হচ্ছে মূলত আহ, বক্তব্য সমগ্র বলতে পারেন। বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেটাকে এখানে বই আকারে লেখা হয়েছে। যে কারণে লেখক এইটা যখন লিখেছেন তখন ওনার কথাগুলোকে অনেকটা বক্তব্যর বক্তব্য বলার স্টাইলে, দেয়ার স্টাইলে সাজানো আর কি লেখা। তো আমরা আজকে প্রথম চ্যাপ্টারটা পড়ছি, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করায় প্রকৃত দেশপ্রেম। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। অনেক সময় যেটা সুন্দর, ভালো, প্রয়োজন, সেটা পুরোপুরি আন্তরিকতা নিয়ে চাইতে হয়। নিজের অন্তরে চাওয়াটাকে জাগ্রত করতে হয়। যখন চাওয়া অন্তরে জাগ্রত হবে তখন পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। সে পাওয়াকে আপনি সুন্দরভাবে ঘরে তুলতে পারবেন। অর্থাৎ যে কাজ আপনি করতে চাচ্ছেন সে কাজটা সবচেয়ে সুন্দরভাবে করতে পারবেন যদি আপনার মধ্যে আন্তরিকতার সৃষ্টি হয়। অধিকাংশ মাকে কিন্তু বলে দিতে হয় না সন্তানকে এভাবে লালন পালন করতে হবে। মায়েরা প্রসব বেদনা সহ্য করেন বলেই সন্তানের প্রতি তার টানটা সবচেয়ে বেশি থাকে। মায়েদের মধ্যে প্রসব বেদনা অনুভব করা ভালো। তবে আমাদের দেশের অধিকাংশ মা সন্তানকে শুধু ভালোই বাসেন না, বরং সন্তানের প্রতি আসক্ত। মায়েদের আসক্তির একটা বড় উপকরণ হচ্ছে তার সন্তান। কারণ অনেক বেদনা, অনেক কষ্টের পরে যা পাওয়া যায় সেটা সহজে কেউ হারাতে চায় না। এক তরুণী প্রথমবার মা হবেন, যিনি বুদ্ধিমান স্বামী এই সময় স্ত্রীকে তার মায়ের সাথে থাকার ব্যবস্থা করে দেন, যদি সুযোগ থাকে। কারণ মায়ের সাথে একজন যত ক্লোজ, কিছু কিছু বিষয়ে অন্য কারো সাথে ওই ঘনিষ্ঠতা থাকে না। প্রয়োজনের কথা সে অন্য কাউকে সেভাবে বলতেও পারে না। সন্তান সম্ভবা সেই তরুণী মায়ের কাছে, মায়ের মায়ের সাথে থাকছে, মায়ের সাথে রাতে সে ঘুমোতে যাবে, যে কোনো সময় তার প্রসব বেদনা উঠতে পারে। মাকে বলছে, মা আমার তো ঘুম পাচ্ছে, যদি ব্যথা উঠে তাহলে আমাকে জাগিয়ে দিও। মা হেসে বললেন, মা তোমার চিৎকারেই যে কতজন জেগে যাবে, আমার তোমাকে জাগিয়ে দিতে হবে না। এই প্রসব বেদনা আছে বলেই অধিকাংশ মাকে বলে দিতে হয় না, শিখিয়ে দিতে হয় না সন্তানকে কিভাবে লালন করতে হবে। আবার এখনকার সময়ে এই ভার্চুয়াল যুগে দেখা গেছে যে একজন গর্ভবতী মা গেম খেলছে। গেম নিয়ে সে এত ব্যস্ত, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কোথায়? কমোডে। সন্তান ভূমিষ্ঠ হয়ে কমোডে পড়ে গেছে। মা গেম নিয়ে ব্যস্ত। যদিও এটা ব্যতিক্রম, এবং ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। ব্যতিক্রম সবসময় ব্যতিক্রম। অনেকদিন আগের গল্প। এক মা, তার একটাই সন্তান, ছেলে। ছেলেকে তিনি খুব ভালোবাসেন। ছেলে বড় হয়েছে, বিয়েও করেছে। ছেলের বিয়ের কিছুদিন পর তার বাবা মারা গেলেন। একা মা, ছেলে এবং ছেলে বউ। এখন ছেলের বউয়ের সাথে যে কোনো ভাবেই হোক মায়ের বনিবনা হচ্ছে না। ছেলে স্বাভাবিকভাবেই 95% বউয়ের পক্ষে, 5% মায়ের পক্ষে। তার কাছে মনে হলো যে আমার মা আমার মা তো এখন বুড়ো হয়ে গেছে। মানুষ বৃদ্ধ হলে তার কিছু কিছু আচরণ ঠিক যুক্তির মধ্যে পড়ে না, কিন্তু অধিকাংশ মানুষই এটা সহ্য করতে পারে না। ছেলে হোক, মেয়ে হোক, তার মনে হয় মা এরকম করবে কেন। সে তো আসলে ইচ্ছে করে এরকম করছে না। তার যে মেন্টাল কন্ডিশন, অ্যালঝেইমার অথবা সেনিলিটির কারণে এমনটা করে ফেলতে পারে। যখন ব্রেন আর ঠিকঠাকভাবে কাজ করে না, অর্থাৎ এই সময়টাকে সেকেন্ড চাইল্ডহুড বলা যেতে পারে। শিশুদের আচরণ যেরকম যুক্তির বাইরে চলে যায়, সেকেন্ড চাইল্ডহুডে বয়োবৃদ্ধ মা বাবার আচরণ, মা হোক, শাশুড়ি হোক, বোন হোক, এমনকি স্ত্রী ও তার আচরণ অনেক সময় যুক্তির বাইরে চলে যায়। তখন
যুক্তি খোঁজা এবং যুক্তি দিয়ে তার আচরণকে বিচার করা পুরোপুরি বোকামি। যারাই এটা করতে চান তারা ভুল করেন। আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ, মা। বৃদ্ধা মায়ের ব্যবহারে কিছু অযৌক্তিকতা তো আছেই। ছেলের বউ কোনোভাবেই তাকে সহ্য করতে পারছে না। ছেলের বউ এবং ছেলে মিলে শেষ পর্যন্ত ঠিক করলো যে মাকে এ বাড়িতে আর রাখা যাবে না। এ বাড়িতে রাখলে শান্তি থাকবে না। তাই মাকে নির্বাসনে দিয়ে আসবে, গভীর জঙ্গল ফেলে আসবে। এখানে বাঘ বা অন্য কোনো বস্তু তাকে খেয়ে ফেলবে, অন্য কোনো জন্তু তাকে খেয়ে ফেলবে। তাদের আর কোনো ঝামেলা হবে না। যেদিন মাকে নির্বাসনে দিয়ে আসবে সেদিন ছেলে ও ছেলের বউ খুব ভালো করে খাওয়াচ্ছে মাকে, মায়ের সাথে খুব ভালো আচরণ করছে, বলছে মা তুমি বেড়াতে যাবে, অনেক দূরের পথ তো। মা তো খুব খুশি, সে বেড়াতে যাবে। তখনকার দিনে ব্যাগের তেমন একটা প্রচলন ছিল না। মানুষ প্রয়োজনীয় কাপড় চোপড় সাধারণত পুরনো শাড়ি বা চাদর দিয়ে পোটলা বা কাট্টি বাঁধত। তারাও মাকে খাওয়া দাওয়া করিয়ে সুন্দর পোশাক পরিয়ে প্রয়োজনীয় কাপড় চোপড় ও ব্যবহার্য জিনিসপত্র গাঁটটি বেঁধে নিয়ে চলল। ছেলে যখন মাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন তখন মা ছেলের মতলব একটু একটু আন্দাজ করতে পেরেছেন। এমনিতেই তিনি খুব একটা হাঁটতে পারেন না, কষ্ট করে হাঁটছেন। মা জঙ্গলের পথে পড়ে থাকা কিছু 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 ছোট ছোট চিকন ডাল কুড়িয়ে নিচ্ছেন, কিছু নিজে টুকরো করে ভাঙছেন, কিছু আবার ছেলেকে ভাঙতে বলছেন। ছেলে চরম বিরক্ত। যে কুড়িয়ে নেয়া ছোট ডাল, যে কুড়িয়ে নেয়া ডাল টুকরো করে ভেঙে ভেঙে কি হবে? এগুলো আবার আমাকেই বয়ে নিয়ে যেতে হবে। তারপরও আপদ যেহেতু বিদায় হচ্ছে, আর কত জ্বালা। অনেকগুলো টুকরো ডাল হাতে নিয়েছেন মা। কিছুক্ষণ পর কিছুক্ষণ পর পর জঙ্গলের পথে একটা করে টুকরো ডাল ফেলছেন, ফুরিয়ে গেলে আবার চেয়ে নিচ্ছেন ছেলের কাছ থেকে। ছেলেও একটা করে টুকরো ডাল দিচ্ছে মাকে। কিছুদিন পর পর উনি সেটা ফেলে দিচ্ছেন। ছেলে আরো বিরক্ত। মা আমাকে দিয়ে ডাল ভাঙবে, আবার সেগুলো একটু পর পর রাস্তায় ফেলে দিচ্ছে। মাকে নিয়ে ছেলে ভাবে অনেক গেছে, অনেক দূর, গভীর জঙ্গল। তারা যখন জঙ্গলের খুব গভীরে চলে গেছে তখন মাটাকে বলছে মা তুমি বিশ্রাম নাও, অনেক দূর এসেছো, আমি একটু আসছি। কিছুক্ষণ পর কিছুক্ষণ পরে এসে আবার তোমাকে নিয়ে রওনা দেব। মা হাসলেন, বললেন ঠিক আছে, আসবি তো বাবা, এই আসছি, তুমি এখানে একটু বিশ্রাম নাও। ছেলে এই কথা বলল। ছেলে পেছন ফিরে এদিক ওদিক তাকাচ্ছে, কারণ ফেরার রাস্তা তার খেয়াল নেই। জঙ্গলে ঢোকার সময় তো তালে তালে ঢুকে পড়েছে, এখন বেরিয়ে যাবে কোন পথে? যেরকম একবার লামাতে আমাদের হয়েছিল। এটা 2000 সালের ঘটনা। এখনকার কোয়ান্টামের রাস্তাঘাট দেখে তখনকার অবস্থা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। কোয়ান্টামম সংলগ্ন যত রাস্তা এখন যে আমরা ঢেকিছড়া যায়, নয়পাড়া যায়, এগুলো সব গভীর জঙ্গল, বাঁশঝাড় এবং সেখানে থাকতো বন্য কুকুর। এদের বলা হয় রাম কুকুর। রাম কুকুর হচ্ছে হায়না বা নেকড়ের মতো হিংস্র। এরা মানুষ খুব পছন্দ করে, কাউকে একা পেলে খুব অল্প সময়ের মধ্যে এরা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। আমরা জঙ্গলের ভিতরে ঢুকেছি, ফিরে আসবো। আমাদের মধ্যে একজন বলল তাকে দ্রুত ফিরে যেতে হবে। তাই সে আমাদের ফেরত যাত্রায় ঘন্টাখানেক আগেই দলছুট হয়ে গেল। আর আমরা ছিলাম স্থানীয় এক মুরঙের সাথে, সে রাস্তা চিনত। আমি দেখলাম যে যে পথ চিনি না সে পথে গাইড অনুসরণের সুযোগ থাকলে একা চলার ঝুঁকি নেওয়া বোকামি। ঘন্টাখানেক পরে মুরুং অধ্যুষিত নয়াপাড়া থেকে আমরা বেরিয়ে আসছি। আমরা গভীর জঙ্গলের পথ ধরে আসছি। এক জায়গায় পায়ে চলার পথেই 3টে 4টা হয়ে গেছে। এখানে এসে যে কেউ কনফিউজড হয়ে যাবে। অনেক সময় দেখা যায় দুই পাহাড়ের মাঝে গভীর খাদ। দৃশ্যমান এক পাহাড় থেকে অন্য পাহাড় মনে হলেও ওই পাহাড়ে পৌঁছাতে গেলে দেখা যাবে 2-3 ঘন্টা লাগছে। কারণ ঘুরে যেতে হবে। ইচ্ছে করলেই যে চলে যাবেন ব্যাপারটা এরকম নয়। তাই আমি সবসময় গাইড নির্ভর। যখন একবার নির্ভর করি
যাত্রাপথ শেষ না হওয়া পর্যন্ত আমি গাইড ছাড়া হই না। কারণ গাইড যদি ভুল করে তবুও সে ভুলের ব্যাখ্যা দিতে পারবে যে এই কারণে ভুল হয়েছে, আবার ভুল শুধরে নিতে পারবে। আরেকজন আনাড়ি যদি ভুল করে ফেলে তাহলে সে ভুলের ব্যাখ্যা দিতে পারবে না। যেমন একজন ডাক্তারের অপারেশন ব্যর্থ হলে তিনি বলে দিতে পারবেন এই কারণে অপারেশন ব্যর্থ হয়েছে। একজন হাতুড়ের অপারেশন সাকসেসফুল হলেও তিনি হয়তো বলতে পারবেন না যে কেন এটা সাকসেসফুল হলো। আমি একজন অ্যাস্ট্রোলজার ছিলাম। যখন এক ভদ্রলোক দেখা করতে এসে তখন এক ভদ্রলোক দেখা করতে এলেন, বললেন অমুকের কাছে গিয়ে দেখিয়ে এসেছেন। আমি বললাম সে তো অ্যাস্ট্রোলজার, তেমন কিছু জানে না। তিনি বললেন তার তো অনেক নামধাম আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম আহ, নামধাম হলে একজন কোনো ভালো বিষয়ে আহ, ভালো জানবেন বা এমন কোনো কথা নেই। তিনি খুব সুন্দরভাবে বলতে পারেন, এটা ঠিক আছে, তবে প্রেডিকশন সঠিকও হতে পারে, কিন্তু প্রেডিকশন কেন সঠিক হলো এটা তিনি ব্যাখ্যা করতে পারবেন না। এজন্য তিনি অ্যাস্ট্রোলজার না। আর ইনশাল্লাহ আমার কোনো প্রেডিকশন ঠিক হলে আমি বলে দিতে পারবো যে কেন ঠিক হয়েছে, ভুল হলেও বলে দিতে পারবো যে এই ভুলের কারণ বা এই কারণে ভুল হয়েছে, আমার কাছে ব্যাখ্যা আছে। তো কিসের মধ্যে ঢুকে গেল? আচ্ছা, গাইড। 18 বছর আগে, তখন আমার আহ, ঘন ঘন আশ্রমে যাওয়ার খুব প্রয়োজন একটা হতো না। আমি সকালবেলা প্রোগ্রাম শুরু করে যদি সেরকম পরিস্থিতির সৃষ্টি হতো তাহলে একবারে রাতে প্রোগ্রাম শেষ করে আশ্রমে যেতাম। কিন্তু আমি ওখান থেকে বেরোনোর পরে মোড়ের কাছে যখন এসেছি তখন সাংঘাতিক রকম ডট 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 আর কি, আশ্রমে যেতেই হবে। জঙ্গলে তো কোনো অসুবিধা নেই, সেখানকার আশ্রম পুরোপুরি পরিবেশ বান্ধব, একদম প্রকৃতি ও পরিবেশের সাথে একাকার। আমি অন্যদেরকে বললাম আপনারা একটু এগিয়ে যান, আমি আসছি। আমি আবার ভালোভাবে দেখে নিলাম পায়ে চলার পথ কোনটা কোন দিক দিয়ে যাচ্ছে। বললাম আবার যদি দোমাথা তেমাথা হয় তাহলে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। যখন জঙ্গলের ভেতর দিয়ে আসছি দেখে আমাদের চেয়ে 1 ঘন্টা আগে রওনা দিয়েছিল যে সে হাঁপাতে হাঁপাতে আসছে। সে আমাকে বলল, গুরুজি আমি তো মরেই যেতাম, আমাকে রামকুকুরে খেয়েই ফেলতো আজকে। গ্রুপ দেখলে রামকুকুর কখনোই এগোয় না, কিন্তু যদি কাউকে একা পাই, ইটস এ ম্যাটার অফ মিনিটস। মানুষের মাংস ওরা খুব পছন্দ করে, পায় না বলে খায় না। আমি বললাম এই দেখেন আপনি তো মহা ভুল করছিলেন। সে বলল আর জীবন এরকম করবো না। যেটা হয় সাধারণত ভুল করার পর আমরা অনুশোচনা করি, তৌবা করি। বললাম তৌবা করুন, আল্লাহ রহমত আপনার উপর আছে বলে রামকুকুরের হাত থেকে এই যাত্রায় বেঁচে গেলেন। গাইডকে ছেড়ে দলছুট হতে হয় না অচিন পথে। অচেনা অজানা পথ চলতে হলে গাইডকে অনুসরণ করা জরুরি। আচ্ছা, তো আমরা কোথায় যেন ছিলাম? হ্যাঁ, মা ছেলে। ছেলে যখন এদিক ওদিক তাকাচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য, তখন মা তাকে পথ দেখিয়ে বলছে, বাছা এদিক দিয়ে যা, পথের যেদিকে টুকরো করে ফেলে রাখা ডাল দেখবি সেটাই হচ্ছে বাড়ির পথ। টুকরো টুকরো ডাল দেখে টুকরো টুকরো ডাল দেখে দেখে যাস, তাহলে তুই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবি। কি বুঝলেন? ছেলে রওনা দিল। রওনা দেওয়ার পরে পথে পড়ে থাকা একটা দুটো ডাল দেখছে, আবার চিন্তা করছে এই ডালগুলো যদি থেকে যায় তাহলে মাও তো আবার ফিরে আসবে। তাই একটা একটা করে টুকরো ডাল তুলে নিচ্ছে, ডাল সে তুলে নিচ্ছে যাতে পথে ডালের কোনো চিহ্ন না থাকে। কয়েকটা ডাল তুলে নেওয়ার পর হঠাৎ তার মনে হলো যে মা তো সবই টের পেয়েছিল, আমি যেন ঠিক পথে বাড়ি ফিরে যেতে পারি সেই জন্য মা পথে পথে টুকরো ডাল ছড়িয়ে এসেছে। আর এই মাকে জঙ্গলে রেখে আমি একা বাড়ি চলে যাচ্ছি? না, আমি মাকে নিয়েই বাড়ি যাব। ছেলে আবার জঙ্গলে ফিরে এলো, যেখানে মাকে বসিয়ে রেখে গেছিল সেখানেই। দুজনেই খুব আবেগপ্রবণ। ছেলে মাকে নিয়ে বাড়ি ফিরে এলো। একজন মা সন্তানের প্রতি তার যে মমতা, সন্তানকে বাঁচানোর জন্য তিনি তিনি কিন্তু তার সবটুকু দিয়েছেন। মা তার কাজ সবচেয়ে ভালোভাবে করেছিলেন বলেই তার সন্তানকে বিপদ থেকে বাঁচাতে পেরেছিলেন। মা নিজেও কিন্তু বেঁচে গেলেন না, মারা গেলেন, মাও বেঁচে গেলেন।
তাই মাকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। যা কিছুই ভালোবাসবেন, নিজের কাজ সবচেয়ে সুন্দরভাবে করাই হচ্ছে আসল ভালোবাসা। সে মা হোক, প্রতিষ্ঠান হোক, দেশ হোক, এটাই হচ্ছে মাতৃপ্রেম, সন্তান প্রেম, সংঘ প্রেম এবং দেশপ্রেম। আমরা যেন নিজের কাজ বলতে শুধু অফিসের কাজটুকুতেই সীমাবদ্ধ না থাকি। নিজের কাজকে আমরা যেন শুধু পেশাগত কাজ মনে না করি। অবশ্যই পেশাগত কাজ সবচেয়ে সুন্দরভাবে করবেন। সেই সাথে পরিবারের কাজও সুন্দরভাবে করবেন। সংঘের কাজ, মানুষের উপকার এবং সেবার কাজ সবচেয়ে সুন্দরভাবে করবেন। একজনকে যখন কাউন্সেলিং করবেন, পরামর্শ দেবেন, সুন্দরভাবে দেবেন। কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে, কাজের প্রতি ভালোবাসা থাকলে, প্রেম থাকলে একজন মানুষ সবচেয়ে সুন্দরভাবে কাজ করতে পারে। আর সবচেয়ে সুন্দরভাবে কাজ যখন আপনি করবেন, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। ব্যক্তিগত কাজগুলো সুন্দরভাবে করবেন। নিজের নিজের দেহের যত্নায়নের কাজ, যখন ব্রাশ করবেন, গোসল করবেন, সুন্দরভাবে করবেন। সন্তানের যত্ন নেবেন, সুন্দরভাবে নেবেন। মায়ের যত্ন নেবেন, বাবার যত্ন নেবেন, সুন্দরভাবে নেবেন। আল্লাহকে ডাকবেন, ঈশ্বর বা ভগবানকে ডাকবেন, ইবাদত বান্দাগি পূজা অর্চনা করবেন, সুন্দরভাবে করবেন। প্রার্থনা প্রার্থনা উপাসনা আরাধনা করবেন, সবচেয়ে সুন্দরভাবে করবেন। অজু করবেন, নামাজ পড়বেন, সবচাইতে সুন্দরভাবে করবেন। যত ধরনের কাজ আপনি করেন, ছোট বড়, ঘরের কাজ বা বাইরের কাজ, পড়াশোনা, জীবিকা বা পেশাগত কাজ, চাকরি, ব্যবসা, অর্থনৈতিকভাবে অলাভজনক অথবা লাভজনক প্রতিটি কাজ সুন্দরভাবে করবেন। তাহলেই আপনি যে সত্যিই দেশকে ভালোবাসেন সেটা প্রস্ফুটিত হবে। তাহলেই মানুষকে যে আপনি ভালোবাসেন সেটা প্রমাণিত হবে। সেই মা যেভাবে করেছেন, তার নিজের সন্তান তাকে বাসায় রাখবে না, জঙ্গলে ফেলে আসবে জানার পরও কি করেছেন? ছেলে যাতে জায়গা মতো ফিরে যেতে পারে, মা হিসেবে এটা নিশ্চিত করা তার কর্তব্য ছিল। তিনি মনে করেছেন যে এটা আমার কর্তব্য। সি হ্যাজ ডান ইট ওয়েল। ছেলে বোঝেওনি যে মাই তাকে দিয়ে তার ফেরার আসার পথটা নিশ্চিত করে নিচ্ছে। এর মধ্যে দিয়ে তিনি ছেলেকে শুধু মহাপাপ থেকে বাঁচাননি, প্রাণেও বেঁচেছেন। মা নিজেও আবার নতুন জীবনের স্বাদ পেয়েছেন। মা ছেলের বাড়ি ফিরে আসার পরের অংশটা পরে উপসংহারটা বলে দিই। বাড়ি ফিরে আসার পরে ছেলে তার স্ত্রীকে বলল, আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে আমার মাকেও ভালোবাসতে হবে। আমার মা আচরণে যা কিছু করুক, তোমার মা হলে তুমি যেরকম তাকে ফেলে আসতে পারতে না। আমিও ভুলবশত একবার ফেলে আসার চেষ্টা করেছি, কিন্তু দ্বিতীয়বার আমি আর এই ভুল করতে পারবো না। কারণ এই মায়ের জন্যই আমি আবার তোমার কাছে ফিরে আসতে পেরেছি। তা না হলে জঙ্গলে আমি একা হয়ে যেতাম, পথ হারিয়ে ফেলতাম এবং রাম কুকুরের খাবার হয়ে যেতাম। তুমিও আমাকে হারাতে, বিধবা হয়ে যেতে। আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা আমি পরিষ্কার করতে পেরেছি এবং বিষয়টা আমাদের সবার কাছে সুস্পষ্ট হয়েছে। নিজের কাজ সবচেয়ে সুন্দরভাবে করাই প্রকৃত দেশপ্রেম। এটাই নবী রসুলের শিক্ষা, এটাই মহামানবদের শিক্ষা।